এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র। নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেয়া, নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া, এই প্রফেশনটাকে ধূলিসাৎ করে দেওয়া, আমার ক্যারিয়ারটা, আমার দীর্ঘ 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে ধূলিসাৎ করে বন্ধ করে দেয়া। দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে এস্টাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি, সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা, সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বারিশক আমার মানহানি করার জন্য কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে, যেটা আমার জন্য মানহানিকর। এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল। সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম, আমরা কোর্ট পর্যন্ত গেছি, সেখানে আমার আইনজীবী ছিলেন জান্নাতুল পিয়া, আপনারা দেখেছেন। ওই কেসটা এখনো চলমান আছে। আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না, কারণ ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না। আমার এবং আমার হাজবেন্ডের বেশ কিছু যৌথ বিজনেস আছে, আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে। তো আমি সেই মামলা মোকদ্দমাগুলোকে আস্তে আস্তে স্টপ করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউরগুলো একটু লেন্দি হয়, তো সেই জন্য ওগুলো এখনো চলমান আছে। যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে সেগুলো আরো দ্রুত আগাতো, কিন্তু এই যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না, এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে যেই ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা। আমি ওনাকে ফটোশুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি, কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি। যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে 2 জন সাংবাদিক উপস্থিত ছিলেন, আমি ঠিক জানি না ওনাদের নামটা, ওনারা নিজেরা রাজসাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন ফটোশুটে দেখা হয়নি এবং রিপন সাহেবও ছিলেন ওখানে। আমার রোজা সাথে ওনার সাথে আমার ফটোশুটের দিন কোনো দেখা হয়নি, তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না। আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে, সেখানে জোরে কথা বলতে হয়, জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না। তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয়, ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল, যেটা রিপন সাহেব বুঝিয়েছেন। আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দেই, সেটা হচ্ছে আপনারা রিসেন্ট দেখেছেন যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন, সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন, এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে। তো এই 3 জন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে, মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয়, সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না, আমরা ঝগড়াঝাটি করব, গালাগালি করব, বুলিং করব, অশালীন ভাষা ব্যবহার করব, অঙ্গভঙ্গি করব, তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে, ভিউ হবে, আমরা ভাইরাল হব। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন। ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে, তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে। এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে
ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল, যারা নায়িকা, যারা আমরা যারা ব্র্যান্ড প্রমোটার, তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয়। তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর? যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে? আমার বাবা, আপনার মা, আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে, সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে। আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। একজন মাকে বডি শেমিং করা হয়েছে। সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে হেয় করা হচ্ছে, যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে, প্রমোশন না করাতে পারে। যত ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করতে না পারে, তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে। এটি একটি গভীর ষড়যন্ত্র। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র। নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেয়া, নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া, এই প্রফেশনটাকে ধূলিসাৎ করে দেওয়া, আমার ক্যারিয়ারটা, আমার দীর্ঘ 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে ধূলিসাৎ করে বন্ধ করে দেয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিউ এবং রিচ করা যায়। তাহলে আর্টিস্টিক বিষয়, শৈল্পিক বিষয়, যারা সত্যি যোগ্যতা সম্পন্ন, যারা গুণ সম্পন্ন, তাদের কোনো ভিউ নেই, তাদের কোনো রিচ নেই। এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ, অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায়। তার মানে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না। এটা অসুস্থ পরিবেশ, যেখানে একটা মানুষ সারাদিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে, এন্টারটেইনমেন্টের জন্য আসে, সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষার ব্যবহার দেখে, এই ধরনের শব্দ চয়ন দেখে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা কি শিখবে? সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেয় করা হয়েছে এটার বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে, আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না। তখনই আমি তাকে প্রস্তাব দিই যে ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকা করে দিব, আমি আপনার 2 ঘন্টা বাদে বাদ বাকি আমি ফ্লাই করে নিব। উনি বলল আমার 2 ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার 2 ঘন্টা আমাকে হলেই হবে। তখন সে আমাকে অফার করে যে 40,000 টাকা আমি দিব। আমি বলি 40,000 টাকা আপনি সকাল 11টার মধ্যে অফিসে এসে দিয়ে রিসিট নিয়ে যাবেন, ফ্লাইট বুকিং দিয়ে যাবেন। বাট উনি 2টো বাজে 2:48 বা 3টার সময় আমি যখন তাকে ফোন করি অফিসে না আসার জন্য, উনি বলে যে আমি শুধু টাকা পাঠিয়ে দিব, আমি আসতে পারবো না। বলে পাঠান। বলে 4টার পরে উনি আমাকে 10,000 টাকা পাঠায়। আমি তাকে ফোন করি যে এরকম সিস্টেম আমাদের নেই। উনি বলে যে আমি খুব ব্যবসায়ী মানুষ, আপনি জানেন আমার ব্যালেন্স নেই, আমার ব্যালেন্সে মাত্র 5 টাকা আছে, আমি আর টাকা দিতে পারবো না, আপনি দয়া করে হেলিকপ্টারটা রাখেন, আমি আপনাকে আস্তে আস্তে দিব। সে 4 কিস্তিতে আমাকে এই 40,000 টাকা দিয়েছে। মূল যে বিষয়টা ঝামেলাটা বেজে গেছে সেটা হলো ফ্লাইটটা ছিল 12:30 মানে 12:30 উনি হেলিকপ্টার এয়ারপোর্টে আসবে। এই বিষয়টা আসলো কেন? উনি ফ্লাইটের রাতে আমাকে ফোন করে বলতেছে যে আমার ছেলে এবং মেয়ে সহ শখ আছে হেলিকপ্টারে উঠবো। তো আমি তাকে বললাম যে ঢাকা থেকে তো আপনি কালব রিসোর্টে যাওয়ার জন্য যে ফ্লাইট, এটা তো আপনার জন্য বুকিং নাই, আপনি কেন এটা চাচ্ছেন? তখন উনি আমাকে রিকোয়েস্ট করে এবং আরেকজন মডেল আসছে, ওই মডেলটা আমাদের খুবই কাছের মডেল, ছোট বড় আপু, ওই মডেল আমাকে আবার রিকোয়েস্ট করার কারণে আমি, বারিশা আপু এবং আলবির রহমান আমাদের প্রথম হেলিকপ্টার দিয়ে কালব রিসোর্টে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করে তার ছেলে, মেয়ে এবং তার হাজবেন্ডকে আমরা দেই। কিন্তু উনি 12:30টার সময় কালব রিসোর্টে অবস্থান করেন। তখন আমি ফোন করি তাকে যে 12:30টার সময় যদি আপনি কালব রিসোর্টে থাকেন তাহলে আপনি এয়ারপোর্টে কখন আসবেন? দেন ওখান থেকে সে আমাকে বিভিন্ন সময় দেখিয়ে, যা রাস্তায় জ্যাম দেখিয়ে, উনি 1:50 এয়ারপোর্টে আসে, যখন আমার 1 ঘন্টা অলরেডি লেট।
বিকজ হেলিকপ্টার কোম্পানিতে বা হেলিকপ্টারে ফ্লাই করতে হলে আপনাকে 1 ঘন্টা আগে আসতে হবে এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে 1 ঘন্টা আগে আসতে হবে, এই কারণে ক্লিয়ারেন্সের ব্যাপার আছে এবং গেট চেকিং এর ব্যাপার আছে, তারপরে আপনি এয়ারক্রাফটের ওখানে চলে যাবেন। কিন্তু সে 1 ঘন্টা লেট করার কারণে হেলিকপ্টারটা 1 ঘন্টা লেটে ছাড়তে হয়েছে। এই ক্ষেত্রে দুটো শুটের মডেল ছিল এখানে, একটা ছিল হচ্ছে হেলিকপ্টার ফ্লাইং অবস্থায় থাকবে, আর রোজা ম্যাডামের ছিল হচ্ছে যে হেলিকপ্টার বন্ধ অবস্থায় থাকবে। তো নর্মালি হেলিকপ্টার যখন ল্যান্ড করেছে তখন রোজা আপু যখন হেলিকপ্টার থেকে নেমেছে, আমি তখন তাকে বলেছি কানে কানে যে আপনি হেলিকপ্টার এখন শুট অবস্থায় থাকবে 15 থেকে 20 মিনিট, এর মধ্যে আপনি আপনার মডেলকে রেডি করে হেলিকপ্টার গ্রাউন্ডে আসবেন, আমরা আপনার স্লটটা ছেড়ে দিব। কিন্তু উনি হেলিকপ্টার এই কথা বলে চলে যাওয়ার পরে আমরা যখন শুট শুরু করেছি 3:15 মিনিটে উনি 2:45 এখান থেকে ফ্লাই করেছে, 2:52 আমাদের ওখানে ল্যান্ড করেছে। আমরা 2:52 থেকে বা 53 থেকে আমরা 3:15 পর্যন্ত তার আমাদের ফ্লাইটটা আমরা শুট করেছি। মানে বারিশা আপুদের যে একটা স্লট ছিল, গৌতম শাহ নামে যিনি আমাদের মডেল কোরিওগ্রাফার, বিখ্যাত কোরিওগ্রাফার, উনি এই ইয়াটা ভাড়াটা নিয়েছিলেন, ওনাকে আমরা শুটটা সেরে দেই। তখন আমার 3:15 আমি ফোন করি যে আপনি হোটেলের রুম থেকে চলে আসেন আপনার শুট নেওয়ার জন্য। উনি কি করেন 3:47 মিনিটে উনি মডেল নিয়ে আসেন এবং ওনার একটা মডেলই প্রায় 1.5 ঘন্টা সময় শুট করেছে, যার কারণে ওনার বাকি শুটগুলো উনি করতে পারে না। তারপরে যতগুলো শুট ছিল শর্ট শর্ট করে সবগুলো করেছে, কারণ আপনি জানেন হেলিকপ্টারটা মূলত 5টা সানসেটের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো তখন অলরেডি 5:20 বেজে গেছে, আমি তো আর হেলিকপ্টারটা রাখতে পারছি না। তখন আমাকে পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন, আমাদের সানসেটের আগে এয়ারপোর্টে এসে পৌঁছাতে হবে। এটা হচ্ছে সামগ্রিক বিষয় ছিল এখানে। উনি আমার কাছ থেকে যে ফ্যাসিলিটেশনটা নিয়েছেন, ওখানে উনি আমাদের এলিগেশন এনেছেন যে উনি রিসোর্টে ব্যয় করেছেন। রিসোর্টে উনি রুম পেয়েছেন, এই রুমটা ছিল বারিশা আপুর নামে বুকিং করা, কিন্তু উনি আমাকে বলেছেন যে আমার মডেলটা কোথায় মানে ক্লোজটা চেঞ্জ করবে, বাইরে তো আর করতে পারবে না। তখন আমি বলেছি ঠিক আছে, বারিশা আপুকে ফোন করেছি যে আপনার রুমটা আমাকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। উনি বলেছে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, আমি মাঠে থাকবো, আপনি 2 ঘন্টাতে ওনাকে রেট চেঞ্জ করতে বলেন। দেন উনি তাকে আমরা রুমটা দিয়েছি। সেই রুমে রাত 9টা পর্যন্ত সে ছিল, রুমটা বুকিং ছিল মাত্র 6টা পর্যন্ত, রুমে রাত 9টা পর্যন্ত ছিল। এর জন্য ও এক্সট্রা চার্জ করেছে মানে আপনার রিসোর্ট কর্তৃপক্ষ। দেন আমরা তাকে মাঠটা দিয়েছি, মাঠটা ফ্রি করেছি, তার 35 জন লোককে ফ্রি এন্ট্রি দিয়েছি। তাকে জেনারেটরের নেওয়ার জন্য মাঠে সাধারণত কোনো জেনারেটর যায় না রিসোর্টের মাঠে, সেটারও অনুমোদন দিয়েছি। সার্বিক সহযোগিতা করার পরে তাকে আমি যখন শুটটা শেষ হয়েছে, সে সহ আরো কয়েকজন মডেল ছিল, তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যে ভাইয়া কোনো এলিগেশন নাই, আমার সবকিছু ঠিক আছে, ধন্যবাদ, আমরা নেক্সটে আবার করবো, এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি। এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছে, এটা ছিল ওনার সমস্যা, যার কারণে ওনার সময়টা 2 ঘন্টা প্রপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি। কিন্তু 3:15 থেকে 5:20 যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে পুরোটাই কিন্তু সে ব্যবহার করেছে, কিন্তু উনি লেট করে মাঠে এসেছে। এটার জন্য আমাদের পরবর্তী ক্লায়েন্ট গৌতম সাহা দাদার যিনি মডেল ছিলেন চিত্রনায়িকা বুবলি, তাকে 1.5 ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি শুধু লেট ডেট করার জন্য। বুবলি ম্যাডাম কিন্তু মাঠে রেডি ছিলেন, একদম ড্রেস পরে একদম হেলিকপ্টার মাঠে রেডি ছিলেন, যার কারণে নামার সাথে সাথে তার শুটটা ছিল এবং তার শুটটা ফ্লাইং অবস্থায় ছিল, মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে এবং সেটারই পেমেন্ট ওনারা করেছিলেন এবং তারাও পেমেন্ট করেছে, দুটোই কোম্পানি পেমেন্ট করেছে। কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার করেছে যে সময় মতো আসতে পারেনি, এটা ছিল তার সমস্যা, যার কারণে আমরা প্রপারলি উনি সানসেট পাইনি বলে বলেছেন এবং রিসোর্টে উনি 1 টাকার কফির বিলও দেননি, সেটা আমার নামে বকেয়া রেখে আসছে রিসোর্টে সে একটা। তাহলে এখানে আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে কিভাবে জোরপূর্বক হেলিকপ্টার চুরি করে শুট করলেন বারিশ হক। আচ্ছা, এখন আমি আরেকটু কিছু বলতে চাই, আমি একটু শেষ করি, পুরো বিষয়টা শেষ করি। তো তারপর 2 দিন পরে আপনাদেরকে ডাকা হলো, প্রেস কনফারেন্স করা হলো, বলা হলো যে আমরা জোর করে নিয়ে গিয়েছি, কনসেপ্ট চুরি করেছি। আচ্ছা, এখানে যদি অভিযোগ করতে হয়, এখানে ক্লায়েন্ট 2 জন, প্রথম ক্লায়েন্ট গৌতম সাহা, দ্বিতীয় ক্লায়েন্ট হচ্ছে রোজা আফরোজ। তাহলে গৌতম সাহার যে স্লট ছিল সেটা ছিল দুপুর 1:30টা থেকে 2টা, এবং রোজা আফরোজের যে স্লট ছিল সেটা ছিল দুপুর 2টা থেকে বিকেল 4টা। এই হচ্ছে টোটাল 2.5 ঘন্টা আমার হেলিকপ্টার থাকবে। উনি যেহেতু 2:45-53 আসছেন কাল রিসোর্টে, তাহলে আমার ফার্স্ট ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে হবে, সেই আগে শুট করবে।
সেই শুট করেছে, কারণ আমার হেলিকপ্টারের ইঞ্জিন অন থাকা অবস্থায় উনি শুট করতে চেয়েছেন এবং হেলিকপ্টারটা ফ্লাই করবে। ইভেনচুয়ালি উনার স্লটটাই ফার্স্টে ছিল, উনার দেরি হওয়ার কারণেই কিন্তু পরবর্তী জনের দেরি হয়েছে। এবং আপনারা যদি জানতে চান যে আসলে এরকম কিনা, আমার কাছে কাগজ আছে, এখানে আপনি টোটালি দেখতে পারবেন আমি রিসোর্টে পারমিশন দিয়েছি উনার শুটের কতক্ষণ থেকে কতক্ষণ হেলিকপ্টার ফ্লাই করবে। একই রিকোয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলে দেয়া আছে যে আমার গেস্ট কখন হেলিকপ্টারে চেক ইন করবে, কখন ঢুকবে, কখন উঠবে। আমার রিকোয়েস্ট দেয়া ছিল এটিসিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে আমরা 1:30টার সময় ফ্লাই করব। উনি যখন দেরি করেছে তখন আমরা সেকেন্ড রিকোয়েস্ট করেছি, সেই সেকেন্ড রিকোয়েস্টে আমরা ফ্লাইং পারমিশন পেয়েছি 2:45-এ। এখানে কি দোষ আমাদের যে আমরা তাকে দিতে পারি নাই? বরং তার এই দেরি করার কারণে প্রথম ক্লায়েন্ট গৌতম সাহার শুটে দেরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই দিন 4টা ছিল, জয় রাইড ছিল। আপনারা জানেন আমরা সব থেকে কম মূল্যে 5,000 টাকায় জয় রাইড দিই, 10 মিনিট করে হেলিকপ্টারে ঘুরাই। তো আমাদের 4টা জয় রাইড ছিল, আমরা একটা জয় রাইড করতে পেরেছি, বাকি 3টা জয় রাইড আমাদের ক্যান্সেল হয়েছে এবং আমাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হয়েছে। আমরা কোম্পানি কিন্তু এটার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কোনো ক্লেম করি নাই। যে ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রি, আমার ওয়াইফও তো একই ইন্ডাস্ট্রির, আমিও তো একজন বিজ্ঞাপন নির্মাতা, আমরা এই বিষয়গুলো বুঝি, আমরা কিন্তু এটা নিয়ে কিছুই বলি নাই। কিন্তু তারপরও তারা এটা করলো। এবং মজার বিষয় দেখেন, 2 দিন পরে তারা যখন বলল যে কনসেপ্ট চুরি করা হয়েছে, পুরা এলিগেশন কার বাড়ি শখের। বাড়ি শখ এখানে কে? বাড়ি শখের এটা শুট না, বাড়ি শখ এটার ক্লায়েন্ট না, বাড়ি শখ হচ্ছে ফ্লাই ট্যাক্সি এভিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং আপনারা দেখবেন যে তারা যেই এটা করেছে, সংবাদ সম্মেলনটা করেছে, সেই সংবাদ সম্মেলনে কারা আসছে? একজন নারী উদ্যোক্তা এবং আরেকজনকে আমি চিনি না। এরা শুটের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এরা মাঠেও ছিল না, কিন্তু তারা এমন ভাবটা করলো যে তারা সব দেখে ফেলেছে, সব জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার শুট নিয়ে যদি আপনার কমপ্লেইন থাকে তাহলে তো আপনার সেই শুটের মডেলরা থাকবে, কোরিওগ্রাফাররা থাকবে, ফটোগ্রাফাররা থাকবে, তারা কেউ আসলো না কেন? 2টা আননোন মানুষ কেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা আরেক মানুষকে, আমার ওয়াইফকে, বারিশা হককে কেন বারবার তারা ক্লেম করলো চুরি করেছে? কনসেপ্ট তো তার না, শুট তো আরেকজনের। তাহলে কেন এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে? এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে, এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে, আমি আজকে এটা প্রমাণ করব। যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক, আমি আজকে প্রমাণ সহ দিব। ওরা এই স্ট্যান্ডবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে, ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে, তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে, যেটা সে 2023 সালেও নিয়েছে। উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শুট করবে, র্যাম্প করাবে, হাঁটাবে, শোতে নিয়ে যাবে, এই বলে 5 থেকে 7 জন মডেলের কাছ থেকে টোটাল 45 লক্ষ টাকা নিয়েছে। যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই, না তাদের বিদেশে নিয়ে গেছে, না শো করছে, না তাকেই করছে, সকল এভিডেন্স আজকে সেই টাকা ফেরত দিচ্ছে। আমরা যখন এই বিষয়টা দেখলো তারা, তখন বিদেশ থেকে আমাদের সাথে 2 জন যোগাযোগ করেছে। এইটা হচ্ছে লোরাটো কোম্পানি, যেটা হচ্ছে রোজা আফরোজের। এখানে রোজা আফরোজের আছে, আমি ক্লায়েন্টদের নাম বলছি না, আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব, আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না। এই হচ্ছে এগ্রিমেন্ট 2023 সালের 22 জুন, যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে, শুট করাবে, এই কারণে 5,35,000 টাকা সে নিছে। নেয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায়ও নিতে পারে নাই, টাকাও ফেরত দেয় নাই। তারপর ওই মডেল যখন তার কাছে টাকা চাইলো, সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে। চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরপরই এই মহিলা সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় না। 2024 সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয়। এই টাকা 2024 সালে দিয়ে দেওয়ার কথা ছিল, রোজা আফরোজ দিয়েছে 1 লক্ষ সামথিং টাকা ফেরত, এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই। একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য 4,587 পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে। আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব। উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশুটের কথা বলে, বিদেশে শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাৎ করা। এবং এই কারণেই ওই দিন এই শোর সাথে জড়িত না, শুটের সাথে জড়িত না, বাকি 2 ফ্রডও আসছে। এরা শুধু পাবলিক স্ট্যান্ডবাজি দিয়েছে। তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি করবে, অভিযোগ দিবে, কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম।
আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি। মজার বিষয় বলছি, যে লোরাটো কোম্পানি বলছেন, আপনি দেখেন এই কোম্পানিকে 2023 সালে ইউকে ব্যান করে দিছে বিকজ তারা ফ্রড। এই যে দেখেন 2022 সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে, 2023 সালে এই কোম্পানিকে ডিজলভ করে দিচ্ছে বিকজ এই কোম্পানি আসলে এক্সিস্টই করে না ইউকে তে এখন আর। কিন্তু তারা এখনো বাংলাদেশে লোরাটো কোম্পানির শো হবে, এই হবে সেই বলে বলে প্রলোভন দেখাচ্ছে, টাকা নিচ্ছে, এবং অনেকে ভয়ে আপনার কাছে মানে টাকা ফেরত তো চাইতেই পারতেছে না। বরং আজকে এক প্রেস কনফারেন্সে একজনের আসার কথা ছিল, একজনের ভুক্তভোগীর, তাকে থ্রেট করা হয়েছে যে তুমি যদি আসো তাহলে তোমার অনেক সমস্যা হবে, এই জন্য সেই প্রেস কনফারেন্সে আসে নাই। আমরা এতক্ষণ যাবত ওয়েট করেছি, সে বলছে ভাইয়া আমি খুব ভয় পাচ্ছি, আমি আসতে পারবো না। তবে তার ফাইল সে আমাকে পাঠিয়ে দিয়েছে। ইউকে থেকে আমাদের কাছে সব এভিডেন্স এগুলো সব ইউকে থেকে এসেছে। এটা যেখান থেকে এসেছে, আমি ইউকে তে 1.5 মাস আগে যখন গিয়েছিলাম একটা ব্যবসায়িক কাজে, তখন ইউকে কমিউনিটিতে আমার যোগাযোগ হয়, বাঙালি কমিউনিটিতে, এবং যেই বাড়িওয়ালার কাছে এই লেটারটা আসছে সেই বাড়িওয়ালাই আমাকে এই সব পাঠিয়েছে, ইউকের সকল কিছু সে পাঠিয়েছে। এবং আরেকজন তো বাংলাদেশী, তাকেও আমি কিন্তু এই কাগজগুলো এখানে ফাইল করা আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বারিশের চরিত্র হনন করলো, মানহানি করলো, এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই। দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে, তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, তাকে যেন আইনের আওতায় নেওয়া হয়, এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের দাবি। এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য। না ফ্লাইট ট্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত, না তারা বাড়ি শখের বিরুদ্ধে কোনো দিতে পেরেছে। তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শুট কনসেপ্ট চুরি করা হয়েছে, উই শুটে ছিল মারিয়া কিসপটা আপু, উনি নিজে 2 বার হেলিকপ্টারের সামনে শুট করেছে। 2023 সালে আমাদের নিজস্ব ফটোশুট আছে ফ্লাইট ট্যাক্স এভিয়েশন থেকে, আমার এবং বারিশার। 2024 সালে একজন বিজ্ঞাপন নির্মাতা, সে হচ্ছে হাদি ভাই, উনি নিজে হেলিকপ্টারের সামনে শুট করেছে। কিছুদিন আগে নিশো ভাই, শিহাব শাহিন ভাই, উনিও হেলিকপ্টারের সামনে শুট করেছে। তার আগে ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যবহার করে আসতেছে। এটা কোথাকার চুরি হলো? কনসেপ্ট চুরি। এটা কি বিশ্বের প্রথম কনসেপ্ট? যে কেউ যা কিছু বলে ফেলবে, যে কোনো অভিযোগ দিয়ে দিবে, এইটা তো আর মানা যাচ্ছে না। আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে। এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি। এ তো শুধু একজনকে অপমান করতেছে না, পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে, বডি শেমিং করতেছে, যা ইচ্ছা তা বলতেছে। এগুলো কি? এগুলার প্রতিকার চাই আমরা, এবং আইনি পদক্ষেপ আমরা নিব। বাকি কথা বারিশা বলো।